ঈশা, দেখো বিয়ের পরে কিন্তু মেয়েদের শ্বশুর বাড়ি মেয়েদের কাছে সব হয়। এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। নিয়ম কেন বলছি, মেয়েদের জীবনে তো এটাই ভবিতব্য। আর তুমি আমাকে একটা কথা ভেবে বলো তো, এই নিয়মটা যে শুধু শুধু আমাদের সমাজে রয়েছে এরকমটা কিন্তু নয়, সারা পৃথিবী জুড়ে এই একটাই নিয়ম। হ্যাঁ দেখো এসা, বিয়ের পরে মেয়েদেরকে তাদের শ্বশুরবাড়ির সঙ্গে যতটা একাত্ম হতে হয়, ছেলেদের কিন্তু ততটা একাত্ম হতে হয় না। এসা, তুমি তো সেদিক থেকে অনেক লাকি। এসা, তুমি ছোটর থেকে যাদের সঙ্গে বড় হয়েছো, যারা তোমার আপনজন, তুমি বিয়ের পরে তাদের সঙ্গেই একই বাড়িতে আছো। এসা, তুমি একটা কথা বলো তো, বিয়ে মানে তো দুটো মানুষের সঙ্গে সম্পর্ক নয়, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা, তাই না? জানি ছোট বৌদি। এসা, তুমি তো বুদ্ধিমতী। তাহলে দুটো বাড়ির মানে দুটো পরিবারের মানুষকে সমান মর্যাদা দিয়ে দুটো দিক ব্যালেন্স করার যে গুরু দায়িত্বটা, সেটা তো মেয়েদের ওপরেই বেশি, তাই না? আমি মানছি ওখানে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে, তোমার প্রাইভেসির সমস্যা হয়েছে, আমি সবটা মানছি। কিন্তু এসা, জীবনে সবটা কি নিজের মনের মতো হয়? মানে আমরা যেমনটা চাইছি সেরকমটা তো হয় না, একটু তো মানিয়ে নিতে হয় নিজেদের, তাই না? তুমি ঠিক বলছো ছোট বৌদি, কিন্তু যে কোনো কিছুকে মনের মতো করে নেওয়া কি এতই সহজ? এতটা সহজ নয়, কিন্তু একবার যদি করে ফেলতে পারো না, দেখবে পুরো বিষয়টাই অন্যরকম হয়ে গেছে। আরে বাবা, আমি পারলে তুমি পারবে না? কি গো এসা, তোমার মনে নেই আমি যেই পরিবেশে বড় হয়েছি তার সঙ্গে এই বাড়ির তো মানে প্রায় আকাশ পাতাল তফাৎ। প্রথম এসে এই বাড়িতে আমার ভুল হয়নি, আমি কষ্ট পাইনি, পেয়েছি তো, কিন্তু আমি ওই সাময়িক কষ্টটাকে নিজের ভেতরে চেপে রেখেছি, ভুলগুলো থেকে আমি শিক্ষা নিয়েছি। আর আজকে দেখো কি সুন্দর একটা পরিবার পেয়েছি আমি, পরিবারের সবার ভালোবাসা পেয়েছি। এসা, আমি তোমার মতো একজন বন্ধু পেয়েছি। আমি খুব ভালো করে জানি এসা, তুমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ওই কথাগুলো বলোনি, কিন্তু কি বলো তো, একবার কিছু বলে ফেললে না, সেই কথাগুলো ফিরিয়ে নেওয়াটা খুব কঠিন। তোমার যেই কথাগুলো শুনে আমাদের কাকিমণির এত খারাপ লেগেছে, কোনোভাবে যদি সেই কথাগুলো দীপদা, আমি জানি তুমি দীপদার সামনে থাকলেই কথাগুলো বলতে না, কখনোই বলতে না, কিন্তু কোনোভাবে যদি কথাগুলো দীপদা বা দীপদার মা বাবা জানতে পারেন যে তুমি তাদেরকে এতটা অশ্রদ্ধা করছো, কি ভাববেন এসা তোমার সম্পর্কে? আর আমাদের বাড়ির মান সম্মানটাই বা কোথায় যাবে এসা? সরি ছোট বৌদি, সরি। আমি এরকম কথা আর কোনোদিনও ভাববো না, আর বলবো না। ঈশা, সরি মা, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না। এবার আমাকে একটু আদর করে দেবে প্লিজ।
মানেটা খুব সহজ রজতাভ বাবু। মিঠু হাতে নাতে ধরা পড়ে যাওয়া মানে বকুল এটা বুঝে গেছে যে মিঠু ইচ্ছে করে বকুলকে ফাঁসাতে চেয়েছিল। আর এটা বুঝে যাওয়া মানে এগুলোও বুঝে যাওয়া মিঠু বকুলকে যা যা বলেছে, যেমন ধরুন আমার সঙ্গে ওদের আর কোনো যোগাযোগ নেই, এই সবই মিঠু বকুলকে মিথ্যে বলেছে। তা তো বুঝবেই, তোমার ফাঁসাই উচিত। একবার ভালো করে ছ্যাঁকা খাওয়ার দরকার তোমার। সবসময় তো গা বাঁচিয়ে বেরিয়ে যাচ্ছ, আর তোমার ফ্যামিলির লোকজন ভাবছে কালপিট একা আমি। একবার ভালো করে ছ্যাঁকা খাও, তাহলে বুঝবে কি জ্বালায় জ্বলছি আমি। এই থামো তো, সারাক্ষণ মেয়েদের মতো ঘ্যান ঘ্যান করো না। তোমার কোনো কাজ না থাকতে পারে, আমার আছে। বকুলকে নিয়ে পড়ে থাকলে আমার চলবে না। পার্টির কাজকর্ম আছে, অনেকগুলো মিটিং আছে। শুনুন রজতাভ বাবু, আপনি যদি ভেবে থাকেন আমি খালি নিজেকে নিয়ে ভাবছি, নিজেকে নিয়ে চিন্তা করছি, তাহলে আপনি সেটা ভুল ভাবছেন। বকুল আমাকে সন্দেহ করবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু এই কেসটা তো আপনি দেখছিলেন। আর মিঠুও খুব ভালো করে জানে ওকে কে কাজে লাগিয়েছে। তাই আপনিও জানেন, আমিও জানি বকুল মিঠুকে এত সহজে ছাড়বে না, ওর পিছু নেবেই। আর একবার যদি মিঠুকে ধরে ফেলে বকুল, তাহলে কিন্তু জেরা করে জেরবার করে দেবে। আই এম শিওর মিঠুর পেট থেকে সত্যি কথা বের না করে বকুল কিছুতেই ওকে ছাড়বে না। আর তখন যদি জেরার মুখে মিঠু বকুলকে বলে দেয় পরীক্ষার হলের ঘটনাটা আপনি ওকে দিয়ে করিয়েছিলেন, তখন রাইট রাইট ইউ আর। কিন্তু এই কথাটা মাথা থেকে বেরিয়ে গেল কি করে? এইবার বুঝতে পারছেন তো আমার ভাবনা চিন্তা করার দরকার আছে কিনা? শুনুন রজতাভ বাবু, এখন নিজেদের মধ্যে মনোমালিন্য না করে আমাদের এটা ভাবা উচিত কি করে আমরা আমাদের পিঠটা বাঁচাতে পারি। আমি আর পারছি না বাবা, আর পারছি না। দিনের পর দিন এই ভয় সহ্য করতে আমি আর পারছি না। এভাবে কি বেঁচে থাকা যায় বলো না? তুমি কোথায় চলে গেলে বাবা? আমাদেরকে নিয়ে যাও, আমাদেরকে তোমার কাছে নিয়ে যাও না বাবা, প্লিজ। হ্যাঁ বলুন। তোমায় কি বলেছি মাথায় আছে তো? একবার ফেল করেছো, আবার করলে ক্ষতিটা কিন্তু তোমারই মিঠু। দেখো, যতক্ষণ পর্যন্ত না বকুলের সঙ্গে তোমার মুখোমুখি বোঝাপড়া হচ্ছে আর আমাদের চিন্তা কাটছে, তোমার মা আমার হেফাজতেই রইল। কাজটা তুমি ঠিক মতো করতে না পারলে আমি কি করতে পারি সেটা নিয়ে নিশ্চয়ই তোমার মনে কোনো সন্দেহ নেই? না, নেই। আমার মনে কোনো সন্দেহ নেই। আপনারা সব করতে পারেন, তাই তো? করে নিন। আপনাদের যা ইচ্ছা হয় আপনারা তাই করে নিন। একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন, আপনাদের এই হুমকি আমি আর সহ্য করব না, কিছুতেই করব না। বকুল আসলে আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। সব
তুমি? কোন সত্যি কথা মিঠু? কি হলো, চুপ করে আছো যে? কার সাথে কথা বলছিলে তুমি? কি সত্যি কথা বলো। আরে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। অদ্ভুত তো। মিঠু, মিথ্যে কথা বলবে না। এই মাত্র তুমি ফোনে কাউকে একটা বলছিলে যে আমি এলে আমাকে তুমি সত্যিটা বলে দেবে। এবার বলো, আমি তো এসেছি তোমার সামনে। আরে কিসের সত্যি কথা? তুমি ভুল শুনেছো, আমি এরকম কাউকে কোনো কথা বলিনি। তুমি চলে যাও এখান থেকে। এই, আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি। সেদিনকে আমার সঙ্গে ওরকমটা কেন করেছো সেটা জানবো, তারপর এখান থেকে যাব। কেন আবার কি? ইচ্ছে হয়েছে তাই করেছি। ইচ্ছে হয়েছে আর করলে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে হয়েছে তাই করেছি। ঠিক আছে, সেদিনকে আমি যা ভুল করেছি তার জন্য কিন্তু আমি শাস্তিও পেয়েছি। আমি আর এসব কোনো কথা শুনতে চাই না বকুল। সেদিনকে পরীক্ষা হলে যেগুলো হয়েছে সেটা ওখানেই মিটে গেছে। আর কোনো আমার কথা তোমার সাথে নেই। না, মিটে যায়নি। সেদিনকে যা যা হয়েছে সেগুলো নিয়ে আমি যা প্রশ্ন করব তুমি উত্তর দিতে বাধ্য মিঠু। অনেক লুকোচুরি হয়েছে, আবার তোমার বাইরে বেরোনোর সময় হয়েছে। কাজটা কতটা ইম্পর্টেন্ট ভুলে যেও না। যা বলছি মন দিয়ে শোনো। বসাকের বাড়ির উপর নজর রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ বসাক। কাকে নজর রাখার কথা বলছেন? শোনো, বকুলকে গোবিন্দ বসাকের বাড়ি যেতে দেখলেই আমাকে জানাবে। না না, আগে থেকে কিছু করবে না, আমাকে জানাও, তারপর আমি বলবো কি করতে হবে। বুঝেছো? ওকে। কাকে ফোন করলেন? দেখুন, এইসব কাজ কিন্তু যাকে তাকে। ভাবো তো, যাকে তাকে বাঁচবো কেন? ঠিক লোককেই বেজেছে। আরে অশোক, আমাদের অশোককে বললাম নজর রাখতে, ও পারবে। অশোক? আবার অশোক? আরে আপনি তোকে আন্ডারগ্রাউন্ড হতে বলেছিলেন। ও আবার বাইরে বেরোলে তো কোনো সমস্যা হলে তখন। তোমরা বাইরে থেকেই বা আমার জন্য কি কম সমস্যার সৃষ্টি করছো? আরে বাবা, অশোক তোমাদের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট, ও ঠিক পারবে। এই দেখুন, আপনি আবার মাথা গরম করছেন তো। আসলে আমরা তো বারবার ফাঁসছি বলুন, তাই আগে থেকে একটু সাবধানতা অবলম্বন করতে চাইছি। বারাসাতের দিকটা অশোকের চষে খাওয়া, ও দিকটা হ্যান্ডেল করলে আমার চাপটা একটু কম থাকবে। সত্যি এই মিঠু দেখছি একেবারে সুইসাইড বোমার হয়ে গেছে। নিজে মরতে মরতে না আমাদেরকে মেরে যায়। অত ক্ষমতা ওর নেই। এরকম কত সুইসাইড বোম্বারকে সোজা করে দিয়েছি, পাটার আগেই ডিফিউজ করে দেব। রজতাব রক্ষিতকে মেজাজ দেখানোর মজা টের পাবে। এই, কে আছিস? হ্যাঁ স্যার। এই নাম্বারটা ফোন কর, যতক্ষণ না পাবি ফোন করতেই থাকবি। ওকে স্যার। স্যার, ফোন করে কি বলতে হবে? বলছি। কিরে ঋষি, এত তাড়াতাড়ি চলে এলি অফিস থেকে? হ্যাঁ বাবা, একটা দরকার পড়লো হঠাৎ করে। তুমি কাকুমণিকে দেখেছো? ফিরেছো অফিস থেকে? না, তো ফেরেনি এখনো। কেন রে? একটা জরুরি দরকার আছে। কাকুমণিকে ফোন করলাম, ফোন কেটে দিল। তাহলে ও কোনো কাজে আছে হয়তো। কি হয়েছে রে, তোকে এরকম অস্থির দেখাচ্ছে? অফিসে কোনো সমস্যা? তাহলে বল আমাকে। বলছি বাবা, কিন্তু তুমি প্রমিস করো তুমি উত্তেজিত হবে না। আচ্ছা ঠিক আছে, প্রমিস, বল। কোম্পানির অ্যাকাউন্টে একটা বড়সড় গন্ডগোল দেখতে পেয়েছি। কিরকম? বেশ কিছুদিন ধরে কোম্পানির অ্যাকাউন্ট থেকে একটা মোটা অ্যামাউন্ট ইস্যু করা হচ্ছে, কিন্তু সেটা কি পারপাসে, মানে কোম্পানির কোনো জিনিস কেনা হয়েছে কিনা তার কোনো রসিদ নেই। নেই? নো ট্রেস অ্যাট অল বাবা। তুমি দেখো না, এই ব্যাংক স্টেটমেন্টগুলো দেখো, দেখো, চেক করো। আর শুধু তাই নয়, কোম্পানির ক্যাশ সেকশন থেকেও অনেক টাকা সরানো হয়েছে। সেগুলো বলছি আমি পরে, তুমি দেখো এগুলো আগে। আশ্চর্যকাণ্ড। সম, রোহন, সৌরভ, বাড়ির তিনজন রয়েছে, তারা কোম্পানির এমন দেখাশোনা করছে যে এত বড় একটা চুরি তাদের কারো চোখেই পড়লো না।
আসলে কি করে হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না। অবাক তো আমিও হচ্ছি, কে করতে পারে? না, দাদা ভাইয়ের পক্ষে সম্ভব হবে বলে তো আমার মনে হয় না। তাহলে কে? সৌরভদা নাকি কাকুমণি? আচ্ছা ঋষি, এই যে চেকগুলো ইস্যু করা হয়েছে এগুলো কার নামে জানতে পেরেছিস? হ্যাঁ বাবা, কার? দাদা ভাইয়ের নামে বাবা। রোহনের নামে? কে ফোন করেছে জেনে তোমার কি হবে? হ্যাঁ, চুপ! একদম চালাকি করবে না। বলো কে ফোন করেছে? কে আবার? আমার বন্ধু। বন্ধু ফোন করলে কেউ এভাবে ঘাবড়ে যায় নাকি? হ্যাঁ, ছাড়ো বকুল, লাগছে তো। এত সহজে তো তোমার হাত ছাড়বো না মিঠু। সেদিনকে আমাকে কেন ফাঁসানোর চেষ্টা করেছিলে সেটা জানবো তারপর। সেদিন আমি তোমাকে ফাঁসিয়েছি তার কারণ জানতে চাও তো? তার কারণ হলো তোমার বাবা বকুল। তাই আমি তোমাকে হিংসে করি বকুল। স্যার, মেয়েটা বারবার ফোন কেটে দিচ্ছে। ট্রাই করে যা, যতক্ষণ না ধরে ট্রাই করে যা। এটাকে শান্তিতে থাকতে দিলে চলবে না। স্যার, বাইরে পার্টির লোকজন আপনার জন্য ওয়েট করছে। দেখো সমর, দেখো তোমার দ্বারা তো একটা কাজও হয় না, যার জন্য আমার মতো মন্ত্রীকে এইসব ফালতু কাজে আটকে থাকতে হয়। আরে বাবা, এই চেয়ারটা না থাকলে আমার ক্ষমতা থাকবে? ঠিক আছে, আপনি গিয়ে পার্টির লোকেদের সাথে কথা বলুন, আমি মিঠুকে ফোন করে নিচ্ছি। খবরদার না সমর, তুমি একটা ফোনও করবে না। এই কেসটা আমি হ্যান্ডেল করছি, আমাকে হ্যান্ডেল করতে দাও। তুমি কোনো ফোন করবে না, চুপচাপ এখানে বসে থাকবে। আরে ট্রাই করে যা। হ্যাঁ স্যার। সিচুয়েশন যতটা কমপ্লিকেটেড হয়ে গেছে, রোহন রায়ের নামে কোনো কিছু এলে চেক না করে তো ছাড়া যাবে না। প্ল্যানটা যেভাবে সাজাচ্ছি তাতে করে এটা তো আমার কাছে তুরুপের তাস হতে পারে। এগ্রিমেন্ট থেকে রায় অ্যান্ড রায় কোম্পানির নামটা সরিয়ে যদি রোহন রায় প্রাইভেট লিমিটেড নামটা বসিয়ে দেওয়া যায়, তাহলেই তো অ্যাটম বোমটা ফেটে যাবে। রোহনদা যে তলে তলে নিজের একটা কোম্পানি খোলার চেষ্টা করছে, আর তার জন্যই রায় অ্যান্ড রায় কোম্পানির তহবিল তছরূপ করছে, এটা তো প্রমাণ করা আরো ইজি হয়ে যাবে। क्या बात सोरा, একেবারে পাক্কা সই। হ্যাঁ, আজ আমাদের এই খারাপ অবস্থার জন্য তোমার বাবা দায়ী বকুল। আমার বাবা? আমার বাবা তোমাদের কি ক্ষতি করেছিলেন? অনেক বড় ক্ষতি করেছেন। তোমার বাবা যে থানার ইনচার্জ ছিলেন, আমার বাবা সেই থানারই ড্রাইভার ছিলেন। আর তোমার বাবার খুনের পর নানা ঝামেলার জন্য আমার বাবা চাকরিটা ছাড়তে বাধ্য হয়। ব্যাস, তারপর থেকে শুরু হয় আমাদের কষ্টের জীবন। তুমি আর কি করে বুঝবে? হ্যাঁ, কি করে বুঝবে অন্যের দয়ায় বেঁচে থাকার কষ্ট? জানো তুমি? জানো না। যদি জানতে তাহলে বুঝতে আমার তোমাকে হিংসা করার কারণ কি। আমার বাবার অ্যাক্সিডেন্টের পর, এমনকি আমার বাবার মৃত্যুর পর পর্যন্ত সমর কাকু আমাদেরকে হেল্প করতেন। যেই তুমি তোমার বাবার খুনের জন্য সমর কাকুকে সন্দেহ করতে শুরু করলে, অমনি সমর কাকু আমাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলেন। তারপর থেকে আমরা ঠিক কিভাবে বেঁচে আছি তোমার কোনো আইডিয়া আছে বকুল? আর ঠিক সেই কারণেই সেদিনকে যখন তোমাকে আমি পরীক্ষা হলে দেখি, আমার মাথাটা গরম হয়ে গেছিল, আর তাই আমি ওই কাজটা করেছি। আর বকুল, তোমার তো বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে, দিব্যি আছো তুমি, খাচ্ছ, দাচ্ছ, ঘুরছ, বেড়াচ্ছ। আর তোমার বাবার মৃত্যুর জন্য সাফার করছে কারা? আমরা। এরপরেও বলবে তোমার উপর রাগ করার কারণ কি, তোমাকে হিংসা করার কারণ কি?
বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু মিঠু তাই যদি হয় তাহলে তো তোমার চাকরিটা পাওয়াটা সব থেকে বেশি দরকারি ছিল। হ্যাঁ, তুমি তো চাকরির পরীক্ষায় আমাকে হারাতে পারতে। ওই সেটা তো তুমি করনি। তুমি কি করলে না, নিজের কেরিয়ার ভবিষ্যৎ সব জলাঞ্জলি দিয়ে আমাকে ফাঁসাতে চাইলে। কেন? এটা যে করলে এতে তো তোমাদের সমস্যা আরো বাড়লো, তাই না? দেখো মিঠু, তুমি আমাকে এতক্ষণ ধরে ঠিক যা যা বললে যে তুমি আমাকে হিংসে করো, তোমার আমার উপর রাগ হয়েছিল বলে তুমি সেদিন ওরকমটা করেছিলে, আমি এই কথাগুলো বিশ্বাসই করলাম না। তুমি সেদিনকে যা যা করেছিলে আমার সাথে সবটা পূর্ব পরিকল্পিত ছিল।